আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে জামিনুরস বায়োলজিতে। আমরা আজকে যে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব তা ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, জীবের শ্রেণীবিন্যাস। আমাদের আজকের টপিকসে থাকবে নবম শ্রেণী এবং দশম শ্রেণী আমাদের যে পাঠ্য বই রয়েছে জীববিজ্ঞান, এর আলোকে আমরা শ্রেণীবিন্যাসটাকে তুলে ধরব। আমরা আমাদের বইয়ে দেখেছি যে আমাদের ক্লাসিফিকেশনটা করা হয়েছে মূলত আর.এইচ. হুইটেকারের ক্লাসিফিকেশন আমরা পড়ে থাকি, যেটাকে আমরা বলি 5 কিংডম ক্লাসিফিকেশন। তবে এই ক্লাসিফিকেশনটা বুঝতে গেলে আমাদেরকে একটু হিস্টোরি সম্বন্ধে জানতে হবে। তো হিস্টোরি হচ্ছে, আমরা জানি যে ইতিহাসে আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে শ্রেণীবিন্যাসগুলো প্রদান করার চেষ্টা করেছেন তাদের সমসাময়িক সে সময়ে প্রাপ্ত জ্ঞানের আলোকে। এ সম্পর্কে প্রথম শ্রেণীবিন্যাস প্রদান করেন বিজ্ঞানী অ্যারিস্টটল। তিনি সমুদয় জীবকে, তখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি, আণুবীক্ষণিক জীবগুলোকে তখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি বলে দৃশ্যমান জীবগুলোকে তিনি দুইটা ক্যাটাগরিতে ভাগ করছেন। একটিকে বলেছিলেন উদ্ভিদ জগৎ, আর একটিকে বলা হয়েছিল প্রাণী জগৎ। তাহলে আমরা যদি দেখি, তাহলে শ্রেণীবিন্যাসের প্রথম গুরুত্ব উপলব্ধি করেন বিজ্ঞানী অ্যারিস্টটল, কিন্তু আমরা স্বীকৃতি দিয়েছি বিজ্ঞানী লিনিয়াসকে। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের ক্লাসিফিকেশন প্রদান করেন বিজ্ঞানী অ্যারিস্টটল প্রথম আমাদের শ্রেণীবিন্যাস প্রদান করছেন, এবং তার প্রদত্ত শ্রেণীবিন্যাসে আমরা দুইটা জগৎ পেয়েছি। আমরা এক নম্বর জগৎটিকে বলি প্ল্যান্টি, আর আমরা দুই নম্বর জগৎটিকে বলি অ্যানিম্যাল। প্ল্যান্টিটাকে তিনি আবার তিনটা গ্রুপে ভাগ করছেন। প্রথম গ্রুপটাকে বলা হচ্ছে হার্ব, যেগুলো নরম কাণ্ড বিশিষ্ট লতানো উদ্ভিদ, মানে যারা দাঁড়ায় থাকতে পারে না, যারা একটু লম্বা হয়ে গেলে মাটিতে শায়িত অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় হার্ব। যারা নরম কাণ্ড কিন্তু মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে, এদেরকে বলা হয়েছে শার্বস। এবং যারা শক্ত কাণ্ড মাটিতে খাড়াভাবে দণ্ডায়মান, এদেরকে বলা হয়েছে ট্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যান্টটিটাকে তিনি পুনরায় তিনটা গ্রুপে ভাগ করছেন, হার্ব, শার্প, টি। এবং অ্যানিম্যালটাকে তিনি দুইটা গ্রুপ মানে সাবকিংডমে ভাগ করছেন। একটা হচ্ছে যাদের রক্ত সাদা, যেটা সাদা রক্ত বিশিষ্ট প্রাণী, মানে ওই সমস্ত প্রাণীদের রক্তে হিমোগ্লোবিন থাকে না, যেমন আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা হিমোগ্লোবিন বিহীন, আমরা এটাকে বলি হোয়াইট ব্লাড। আর একটা ব্লাডকে বলা হয়েছে রেড ব্লাড, যাদের রক্ত লাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আমাদের ক্লাসিফিকেশন করছেন বিজ্ঞানী অ্যারিস্টটল। ওকে, পরবর্তীতে আমাদের ক্লাসিফিকেশন করেছেন বিজ্ঞানী লিনিয়াস। তিনিও ক্লাসিফিকেশন করেছেন দুইটা কিংডমে, একটা হচ্ছে প্ল্যান্ট আর একটা হচ্ছে অ্যানিম্যাল। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম ক্লাসিফিকেশন করা হয়েছিল দৃশ্যমান জীবগুলোর ভিত্তিতে, যাদেরকে খালি চোখে দেখা যায়, এদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, প্ল্যান্ট এবং অ্যানিমেল। সো আমরা বলতে পারি যে এটা হচ্ছে 2 কিংডম ক্লাসিফিকেশন অ্যারিস্টটল প্রদান করছেন, এবং লিনিয়াসও প্রদান করছেন 2 কিংডম ক্লাসিফিকেশন। নাও আমরা 3 কিংডম ক্লাসিফিকেশন পাব। এই 3 কিংডম ক্লাসিফিকেশনটা প্রদান করেন বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল 3 জগৎ বিশিষ্ট ক্লাসিফিকেশন প্রদান করেন, 3 কিংডম ক্লাসিফিকেশন। এবং এই 3টি কিংডম হচ্ছে মূলত নাম্বার 1 প্রোটিস্টা, নাম্বার 2 প্ল্যান্টি, নাম্বার 3 অ্যানিমেলিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্নেস্ট হ্যাকেল কিছু এককোষী জীবগুলোকেও ক্লাসিফিকেশন করার চেষ্টা করছেন। তখন মাইক্রোস্কোপিক জীবগুলোকে আবিষ্কার করা সম্ভব হয়েছে, এই জন্য তিনি কিছু জীবকে বলছেন অতি আণুবীক্ষণিক, আর যেগুলো দৃশ্যমান বা দণ্ডায়মান তাদেরকে তিনি ভাগ করছেন প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এখানে রয়েছে ইউনিসেলুলার, আর এগুলো হচ্ছে মূলত মাল্টিসেলুলার। দিজ আর
মাল্টি সেলুলার। ওকে, তাহলে বন্ধুরা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসিফিকেশনের হিস্টোরি 2 কিংডম ক্লাসিফিকেশন 2 জন বিজ্ঞানী করেছেন, 3 কিংডম ক্লাসিফিকেশন করেছেন একজন বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। পরবর্তীতে 4 কিংডম ক্লাসিফিকেশন প্রদান করছেন বিজ্ঞানী কপল্যান্ড, সায়েন্টিস্ট কপল্যান্ড 4 কিংডম ক্লাসিফিকেশন প্রস্তাব করছেন। তখন ব্যাকটেরিয়া আবিষ্কার হয়ে গেছে এবং তো এই ব্যাকটেরিয়াকে একটা গ্রুপে ভাগ করছিলেন। তার 4 কিংডম ক্লাসিফিকেশনটা হচ্ছে মূলত 1 নাম্বারটা হচ্ছে মোনেরা, যেটা আদিকোষী জীব। 2 নাম্বারটা হচ্ছে প্রোটিস্ট, ঠিকই আছে এটা প্রোটিস্টা। 3 নাম্বার গ্রুপটাকে বলা হচ্ছে প্ল্যান্টি, আর 4 নাম্বার গ্রুপটাকে বলা হচ্ছে অ্যানিমেলিয়া। আমরা কপল্যান্ড কর্তৃক প্রদত্ত ক্লাসিফিকেশনটাকে বলি 4 কিংডম ক্লাসিফিকেশন। ওকে, আমরা দেখো আস্তে আস্তে আমাদের ক্লাসিফিকেশনটা উন্নত হচ্ছে। আমরা প্রথমে দেখছি শুধু প্ল্যান্ট এবং অ্যানিমেলকে রাখা হয়েছে, পরে আমরা ইনক্লুড করছি ক্লাসিফিকেশনের ভেতরে প্রোটিস্ট, যেগুলো মাইক্রোস্কোপিক বা অতি সূক্ষ্ম এককোষী। ওকে, তারপরে আমরা ইনক্লুড করছি, বিজ্ঞানী কপল্যান্ড ইনক্লুড করছে অতি আণুবীক্ষণিক, যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়া। এরপরে আমরা 5 কিংডম, আমাদের সিলেবাসে যে ক্লাসিফিকেশনটা রয়েছে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার কর্তৃক প্রদত্ত ক্লাসিফিকেশন, এটাকে আমরা 5 কিংডম বলি। এখানে আমরা ছত্রাককে ইনক্লুড করছি। এই পর্যন্ত আমরা ছত্রাককে শ্রেণীবিন্যাসের মধ্যে আনা হয়নি, ছত্রাককে ততদিন পর্যন্ত উদ্ভিদ হিসেবেই চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর ছত্রাক স্যাপ্রোফাইটিক, অর্থাৎ মাটিতে থাকা রেডিমেড খাবার, আমরা যে খাবারের উচ্ছিষ্ট ফেলে দিই মাটিতে, ভাত ফেলে দিলাম, তরকারি ফেলে দিলাম, মাছ, বিভিন্ন ধরনের উচ্ছিষ্ট খাদ্যবস্তু যখন মাটিতে ফেলে দিই, মাটিতে তখন ওই খাদ্যবস্তুগুলো গলে সরল হয়ে যায়। বিভিন্ন ব্যাকটেরিয়া এসে আমরা যে জটিল খাবারগুলো, উচ্ছিষ্ট বেঁচে যাওয়া খাবারগুলো মাটিতে ফেলে দিই, মাটিতে তখন আমাদের বা কোথাও রেখে দিলাম, তখন সেখানে ব্যাকটেরিয়া আসে এবং ব্যাকটেরিয়া সেটাকে ভেঙে গলে সরল করে ফেলে। তখন ওই সরল খাবারটা যে গ্রহণ করে তাকে আমরা বলছি ছত্রাক। তাহলে ছত্রাককে বলতে পারি আমরা মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক। তো বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার, লাস্ট আমাদেরটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার আর.এইচ. হুইটেকার 5 কিংডম ক্লাসিফিকেশন প্রস্তাব করেন এবং সেখানে অ্যাট ফার্স্ট ছত্রাক জগৎটিকে বা ছত্রাক জীবগুলোকে একটা জগতের মধ্যে বিবেচনায় আনা হয়েছে। তো এখানে আমাদের সব ঠিক থাকবে। আমরা প্রথমটিকে বলছি, 1 নম্বরটাকে বলছি মোনেরা, 2 নম্বরটাকে আমরা বলছি প্রোটিস্টা, 3 নম্বরটাকে আমরা বলছি ইনক্লুড করা হয়েছে ফানজাই, 4 নম্বরটাকে আমরা ইনক্লুড করছি প্ল্যান্টি, আর 5 নম্বরটাকে আমরা ইনক্লুড করছি অ্যানিমালিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর.এইচ. হুইটেকার কর্তৃক প্রদত্ত শ্রেণীবিন্যাসটা হচ্ছে 5 কিংডম শ্রেণীবিন্যাস। আমরা শ্রেণীবিন্যাসগুলো আস্তে আস্তে ধাপে ধাপে উন্নত হচ্ছে। পরবর্তীতে 6 কিংডম বিশিষ্ট ক্লাসিফিকেশনও প্রস্তাব করছেন বিজ্ঞানী হুজ। 6 কিংডম ক্লাসিফিকেশন বিজ্ঞানী হুজ কর্তৃক প্রদত্ত 6 কিংডম ক্লাসিফিকেশন। এই 6 কিংডম ক্লাসিফিকেশনে আমরা যে জগৎগুলোকে ইনক্লুড করি তা হচ্ছে ব্যাকটেরিয়াটাকে তখন আমরা 2 ভাগে ভাগ করছেন তিনি। এখানে আর.এইচ. হুইটেকার মোনেরা বলতে সকল ব্যাকটেরিয়াকে একত্রে বোঝানো হয়েছে, বাট হুজ এসে পরবর্তীতে এই মোনেরাকে 2টা গ্রুপে ক্যাটাগরিতে ভাগ করছেন। একটাকে বলছেন তিনি আর্কি ব্যাকটেরিয়া, আর একটাকে বলছেন তিনি ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়াটা হচ্ছে অতি আদিম ব্যাকটেরিয়া। তো এখানে সব কিছুই ঠিক থাকবে। আমরা যদি এটার ক্লাসিফিকেশনটা এভাবে দেখাই, আর্কি ব্যাকটেরিয়া যেগুলো অতি প্রাচীন ব্যাকটেরিয়া, বর্তমানে আর্কি ব্যাকটেরিয়ার অস্তিত্ব খুবই কম। অতি প্রাচীনকালে যে ব্যাকটেরিয়াগুলো ছিল যাদের মধ্যে অনেক আদিম বৈশিষ্ট্য বিদ্যমান তাদেরকে বলা হয়েছে আর্কি ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া যেগুলো বর্তমানে বিরাজমান এগুলোকে আমরা ইউ ব্যাকটেরিয়া বলছি। আর তারপরগুলো সব ঠিক থাকবে প্রোটিস্টা, ফানজাই,
প্ল্যান্টি দেন অ্যানিমেলিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে শ্রেণীবিন্যাস বিভিন্ন যুগে যুগে পরিবর্তিত হয়েছে। আমরা এই শ্রেণীবিন্যাসগুলো করা হয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীবিন্যাস বিভিন্ন সময়ে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে দেওয়ার চেষ্টা করছে। তাদের নলেজে যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে সেই বিষয়ের ভিত্তিতেই তারা ক্লাসিফিকেশন করার চেষ্টা করছেন এবং সেই ক্লাসিফিকেশনটা সেই সময়ে অনেকটাই যৌক্তিক ছিল। অ্যারিস্টটল যখন দুইটা গ্রুপে ভাগ করছেন তখন ওটাই যৌক্তিক ছিল। পরবর্তীতে লিনিয়াস দুইটা গ্রুপে ভাগ করেছিলেন, ওটা যৌক্তিক ছিল। পরবর্তীতে যখন বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আবিষ্কার হতে শুরু করছে তখন শ্রেণীবিন্যাসের দিক পরিবর্তন হয়ে গেছে, তখন শ্রেণীবিন্যাসগুলো বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। এছাড়াও বিভিন্ন রকমের ক্লাসিফিকেশান রয়েছে, বেন্থাম হুকারের ক্লাসিফিকেশান রয়েছে, আর তাকতাইজানের ক্লাসিফিকেশান রয়েছে, ফ্র্যাঙ্কটলের ক্লাসিফিকেশান রয়েছে। তাদের ক্লাসিফিকেশানগুলো বিভিন্ন, যেহেতু আমাদের সিলেবাসে আমরা আর.এইচ. হুইটেকারের ক্লাসিফিকেশনটা আলোচনা করব, আমরা এটা নিয়েই কথা বলবো পরবর্তী ভিডিও টপিক্সে। তো বন্ধুরা আমরা যদি দেখি যে এই 5-6 জন সায়েন্টিস্ট যে ক্লাসিফিকেশনটা করছেন সেটা কিসের ভিত্তিতে, আমরা অ্যারিস্টটল, লিনিয়াস এবং হ্যাকেল এই তিনটার ক্লাসিফিকেশনকে যদি বিবেচনা করি তাহলে এদেরকে বলা হয় আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। তার মানে হচ্ছে ভেরি ফিউ ক্যাটাগরিজ এখানে আলোচনা করা হয়েছে, খুব সামান্য কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলছি, প্ল্যান্টি অ্যানিমেল, প্যান্টি অ্যানিমেল এবং প্রোটিস্ট প্ল্যান্টি অ্যানিমেল, আরও অনেক বিষয়গুলো এখানে বাদ পড়া হয়েছে। অর্থাৎ যদি বলা হয় কৃত্রিম শ্রেণীবিন্যাস কাকে বলে, আমরা বলবো যে শ্রেণীবিন্যাসে খুব অল্প কিছু বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হয় বা খুব অল্প কিছু বৈশিষ্ট্যকে নিয়ে আলোচনা করা হয়, সেই শ্রেণীবিন্যাসটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। সো আমরা এই তিনটি ক্লাসিফিকেশনকে বলতে পারি আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। আর এই কপল্যান্ড, আর.এইচ. হুইটেকার এবং হুস, এই সায়েন্টিস্টগুলো ক্লাসিফিকেশনের সময় অনেক বৈশিষ্ট্যের ভিত্তিতে কথা বলছেন, এই জন্য এই ক্লাসিফিকেশনগুলোকে বলা হয় ন্যাচারাল ক্লাসিফিকেশন। দিজ আর ন্যাচারাল ক্লাসিফিকেশন। এছাড়াও ক্লাসিফিকেশন রয়েছে যেটাকে আমরা বলি তোমার ফাইলোজেনেটিক ক্যারেক্টার, যেটাকে আমরা বলি জাতিজনিক বৈশিষ্ট্য বা বিবর্তনের হাত ধরে যে ক্লাসিফিকেশন হয় সেটি আরও উন্নত ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশানগুলো করা হয়েছে কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে। যে ক্লাসিফিকেশানে বৈশিষ্ট্যগুলো খুব অল্প পরিমাণে নেওয়া হয়েছে সেই ক্লাসিফিকেশানগুলোকে বলা হয় কৃত্রিম ক্লাসিফিকেশান। যে ক্লাসিফিকেশানে বৈশিষ্ট্যগুলোকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেটাকে বলা হয় ন্যাচারাল ক্লাসিফিকেশান। আর যে ক্লাসিফিকেশানে বিবর্তন, ডিএনএর পরিবর্তন, জেনেটিক রিকম্বিনেশন, এই ব্যাপারগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, জিনগত পুনর্বিন্যাসকে প্রাধান্য দেওয়া হয়েছে বা জাতিজনিকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশান। তো আমাদের সিলেবাসে আমরা যে ক্লাসিফিকেশানটা আলোচনা করব সেটা ন্যাচারাল ক্লাসিফিকেশান, যা আর.এইচ. হুইটেকার কর্তৃক প্রদত্ত। এটিকে 5 কিংডম বলা হয়েছে: মনেরা, ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, এককোষী বা বহুকোষীও হতে পারে, এখানে হ্যাপ্লয়েড জীব, ফাঞ্জি হ্যাপ্লয়েড, স্যাপ্রোফাইটিক, প্ল্যান্টি হচ্ছে অটোট্রফ যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর অ্যানিমেলটা হচ্ছে হেটারোট্রফ যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তো এভাবে কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে আর.এইচ. হুইটেকার যে ক্লাসিফিকেশান প্রদান করছেন সেটাকে আমরা বলি হুইটেকার ক্লাসিফিকেশান। তো আমি আশাবাদী আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা ক্লাসিফিকেশান সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পারছো। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকন ক্লিক করবে, তাহলে দেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।